সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কবির মৃত্যু। লোরকা স্মরণে দুজন খসখসে সবুজ উর্দ্ধি পরা সিপাহী কবিকে নিয়ে গেল টানতে টানতে। কবি প্রশ্ন করলেন, আমার হাতে শিকল বেঁধেছ কেন? সিপাহী দুজন উত্তর দিল না। সিপাহী দুজনের জিভ কাটা। অস্পষ্ট গোধূলি আলোর তাদের পায়ে ভারী বুটের শব্দ, তাদের মুখে কঠোর বিষণ্ণতা, তাদের চোখে বিজ্ঞাপনের আলোর লাল আভা। মেটে রঙের রাস্তা চলে গেছে পুকুরের পাড় দিয়ে, ফ্লোরেসেন্ট বাঁশঝাড় ঘুরে। ফসল কাটা মাঠে এখন সদ্যকৃত বদ্ধভূমি। সেখানে আরও একজন সিপাহী রাইফেল হাতে প্রস্তুত। তাদের ঘিরে হাজার হাজার নারী ও পুরুষ। কেউ এসেছে বহু দূরের অরহর ক্ষেত থেকে পায়ে হেঁটে, কেউ এসেছে পাটকলের ছুটির বাঁশি আগে বাজিয়ে, কেউ এসেছে ঘড়ি দোকানের ঝাঁপ ফেলে, কেউ এসেছে ক্যামেরায় নতুন ফিল্ম ভরে, কেউ এসেছে অন্ধের লাঠি ছুঁয়ে ছুঁয়ে। জননী শিশুকে বাড়িতে রেখে আসেননি। যুবক এনেছে তার যুবতীকে। বৃদ্ধ ধরে আছে বৃদ্ধতরের কাঁধ। সবাই এসেছে একজন কবির হত্যা দৃশ্য প্রত্যক্ষ করতে। খুঁটির সঙ্গে বাঁধা হলো কবিকে। তিনি দেখতে লাগলেন তার ডান হাতের আঙুলগুলো। কনিষ্ঠায় একটি তিল, অনামিকা অলঙ্কারবিহীন, মধ্যমায় ঈশ্বর টনটনে ব্যথা, তর্জনী সংকেতময়, বৃদ্ধাঙ্গুলি বিভৎস বিকৃত। কবি সামান্য হাসলেন। একজন সিপাহীকে বললেন, আঙুলে রক্ত জমে যাচ্ছে, হাতের শিকল খুলে দাও। সহস্র জনতার চিৎকারে সিপাহী কান সেই মুহূর্তে বধির হয়ে গেল। জনতার মধ্যে থেকে একজন বৈজ্ঞানিক বললেন একজন কসাইকে, পৃথিবীতে মানুষ যত বাড়ছে ততই মুরগি কমে যাচ্ছে। একজন আদার ব্যাপারী জাহাজ মার্কা বিড়ি ধরিয়ে বললেন, কাঁচা লঙ্কাতেও আজকাল তেমন ঝাল নেই। একজন সংশয়বাদী উচ্চারণ করলেন আপন মনে, বাপের জন্মেও একসঙ্গে এত বেজন্মা দেখিনি শালা। পরাজিত এমএলএ বললেন একজন বায়ামবীরকে, কুচকিতে বড় আমবাত হচ্ছে হে আজকাল। একজন ভিখিরি খুচরো পয়সা ভাঙিয়ে দেয় বাদামোলাকে। একজন পকেট মারে হাত অকস্মাৎ অবশ হয়ে যায়। একজন ঘাটোয়াল বন্যার চিন্তা আকুল হয়ে পড়ে। একজন প্রধান শিক্ষয়িত্রী তার ছাত্রীদের জানালেন, প্লেটো বলেছিলেন। একজন ছাত্র একটা লম্বা লোককে বলল, মাথাটা পকেটে পুরুন দাদা। এক নারী অপনারীকে বললেন, এখানে একটা গ্যালারি বানিয়ে দিলে পারত। একজন চাষি একজন জন্মজুকে পরামর্শ দেয়, বউটার মুখে ফলিডল দিতে পারে না। একজন মানুষ আর একজন মানুষকে বলে, রক্তপাত ছাড়া পৃথিবী উর্বর হবে না। তবুও একজন সমস্যায় চেঁচিয়ে উঠল, এ তো ভুল লোককে এনেছে, ভুল মানুষ, ভুল মানুষ। রক্ত গদলির পশ্চিমে জ্যোৎস্না, দক্ষিণে মেঘ, বাঁশবনে ডেকে উঠল,
বিপন্ন শিয়াল। নারীর অভিমানের মতো পাতলা ছায়া ভাসে পুরের জলে। ঝুমঝুমির মতো একটা বকুল গাছে কয়েকশো পাখির ডাক। কবি তার হাতের আঙুল থেকে চোখ তুলে তাকালেন জনতার কেন্দ্রবিন্দুতে। রেখা ও অক্ষর থেকে রক্ত মাংসের সমাহার তাকে নিয়ে গেল অরণ্যের দিকে। ছেলেবেলার বাতাবি লেবু গাছের সঙ্গে মিশে গেল হেমন্ত দিনের শেষ আলো। তিনি দেখলেন সেতুর নিচে ঘনায়মান অন্ধকারে একগুচ্ছ জোনাকি। দমকা হাওয়া এলোমেলো হলো চুল। তিনি বুঝতে পারলেন সমুদ্র থেকে আসছে মুষ্টিময় মেঘ। তিনি বৃষ্টির জন্যে চোখ তুলে আবার দেখতে পেলেন অরণ্য, অরণ্যের প্রতিটি বৃক্ষের স্বাধীনতা। গাব গাছ বেয়ে মন্থরভাবে নেমে হলো একটি তক্ষক। ঠিক ঘড়ির মতো সে 7 বার ডাকল। সঙ্গে সঙ্গে 6 রিপুর মতো 6 জন বোবাকালা সিপাহী মুচিয়ে ধরল রাইফেল। যেন মাঝখানে রয়েছে একজন ছেলে ধরা। এমনভাবে জনতা ক্রুদ্ধস্বরে চিৎকার করে উঠল, ইনকলাব জিন্দাবাদ। কবির শতপ্রবৃত্ত ঠোঁট নড়ে উঠল। তিনি অস্পষ্ট হৃষ্টতায় বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মানুষের মুক্তি আসুক, আমার শিকল খুলে দাও। কবি কত মানুষের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি মানুষ, নারীদের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি নারী। তিনি দুজনকেই পেয়ে গেলেন। কবি আবার তাদের উদ্দেশ্যে মনে মনে বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মিলিত মানুষ ও প্রত্যেক মানুষের নিজস্ব বিপ্লব। প্রথম গুলিটি তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। যেমন যায়, কবি নিঃশব্দে আসলেন। দ্বিতীয় গুলিতে তার বুক ফুটো হয়ে গেল। কবি তবু অপরাজিতের মতো হাসলেন হা হা শব্দে। তৃতীয় গুলি ভেদ করে গেল তার কণ্ঠ। কবি শান্তভাবে বললেন, আমি মরব না। মিথ্যে কথা, কবিরা সবসময় সত্যদ্রষ্টা হয় না। চতুর্থ গুলিতে বিদীর্ণ হয়ে গেল তাঁর কপাল। পঞ্চম গুলিতে মরমর করে উঠল কাঠের ঘুঁটি। ষষ্ঠ গুলিতে কবির বুকের ওপর রাখা ডান হাত ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেল। কবি হুমড়ি খেয়ে পড়তে লাগলেন মাটিতে। জনতা ছুটে এলো কবির রক্ত গায়ে মাথায় মাখতে। কবি কোনো উল্লাসধ্বনি বা হাহাকার কিছুই শুনতে পেলেন না। কবির রক্তবিন্দু মজ্জা মাটিতে ছিটকে পড়া মাত্রই আকাশ থেকে বৃষ্টি নামলো দারুণ তোড়ে। শেষ নিঃশ্বাস পড়ার আগে কবির ঠোঁট একবার নড়ে উঠল কি উঠল না, কেউ সেদিকে ভ্রুক্ষেপ করেনি। আসলে কবির শেষ মুহূর্তটি মোটামুটি আনন্দেই কাটল। মাটিতে পড়ে থাকা ছিন্ন হাতের দিকে তাকিয়ে তিনি বলতে চাইলেন, বলেছিলাম কি না আমার হাত শিকলে বাঁধা থাকবে না। এই কবিতাটা সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষিতে, যে গৃহযুদ্ধ হয়েছিল 20 শতাব্দীতে। জেনারেল ফ্র্যাঙ্কোর আমলে। জেনারেল ফ্র্যাঙ্কো ছিলেন একনায়কতান্ত্রিক একজন মানুষ। সেখানে কবি সাহিত্যিকরা বিপ্লবের ডাক দিয়েছিলেন স্পেনে। এই স্পেনে যেখানে জন্ম সালভাদর ডালির, সালভাদর ডালির শিষ্য ছিলেন এই লোরকা। এই লোরকার স্মরণে কবি যে কবিতাটা লিখেছেন
সেখানে দেখাচ্ছেন জনতার কি অবস্থা। আমরা মাঝে মাঝে বলি না, মানুষই শেষ কথা বলবে। আজকে সংসদীয় গণতন্ত্রের আলোকে এসে আমরা যে কথা বলি মানুষই শেষ কথা বলবে, কিন্তু বলে, কারণ এটা সংসদীয় গণতন্ত্র, আমাদের দেশে সংবিধান আছে, অতএব মানুষের কথা বলার অধিকার আছে। কিন্তু সত্যি কি তাই? সংসদীয় গণতন্ত্রে সংবিধান রচয়িতারা যা চিন্তা করে সংবিধান রচনা করেছেন তা তো পদে পদে লঙ্ঘিত হচ্ছে, প্রতি মুহূর্তে লঙ্ঘিত হচ্ছে। কেন লঙ্ঘিত হচ্ছে বুঝতেই পারছেন। আপনারা অভিজ্ঞতা থেকে, কি কেন্দ্র কি রাজ্য, সব দিক থেকে অভিজ্ঞতায় আপনারা বুঝতেই পারছেন যে গণতন্ত্র আমাদের এখন কোথায় রয়েছে। উকিলবাবুরা যতই বলুন না কেন, সংবিধান মানুষকে অধিকার দিয়েছে শাসককে সরিয়ে দেওয়ার, কিন্তু এই শাসককে সরিয়ে দেওয়ার ক্ষমতা বা অধিকার কবে প্রতিষ্ঠিত হবে তা কেউ বলতে পারে না। আমাদের ভারতবর্ষে সংবিধান আমাদের অনেক ক্ষমতা দিয়েছে, এই আমাদের মতো মানুষদের ক্ষমতা দিয়েছে। আমাদের বলতে আমি বলছি অর্ডিনারি সাধারণ মানুষদের, কিন্তু তা কি তারা প্রতিষ্ঠিত করতে পারছে না। কারণ শেষ কথা তারা বলার আগেই সেই শাসিত মানুষজনের আগেই শাসক শ্রেণী তাদের অর্থ বলে সংবিধানকেও কিনে নেওয়ার চেষ্টা করছে। কীভাবে চেষ্টা করছে সে তো আপনারা বুঝতেই পারছেন। কোর্ট, লোয়ার কোর্ট থেকে হায়ার কোর্ট মানুষ যাচ্ছে বিচারের আশায়, পয়সা খরচ করতে হচ্ছে। আবার হায়ার কোর্ট থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যাচ্ছে মানুষ, পয়সা খরচ করতে হচ্ছে। শাসক শ্রেণী পয়সা খরচ করতে পারছে, কারণ শাসক শ্রেণীর হাতে এক্সচেকার আছে, এক্সচেকার থেকে টাকা দিতে পারছেন। কপিল মনুর মতো সব সংবিধানের মাতব্বরদের নিয়ে আসছেন সংবিধান কীভাবে লঙ্ঘিত হয় তার চেষ্টা করতে, চেপে রাখতে মানুষের কণ্ঠ। অতএব বিচার চাইতে গেলেও পয়সা, বিচার পেতে গেলেও পয়সা। উকিলবাবুরা যাই বলুক না কেন, পয়সা তো লাগছেই দাদা। সে পয়সা আপনারা যে কীভাবে জোগাড় করবেন সেটা আলাদা কথা, কিন্তু শাসক শ্রেণীর হাতে তো আসল পয়সা রয়েছে, তার জোরেই তো আজকে কেন্দ্র ও রাজ্য যা খুশি করে করাচ্ছে। আর সাধারণ মানুষ লেজিসলেচার মানে কোর্ট আছে, বিচারের আশায় সেখানে যাচ্ছে, আর তারিখের পর তারিখ পাচ্ছে, সেই তারিখ নিয়ে বাড়ি আসছে, পরের দিন আবার তারিখ পাচ্ছে। কিন্তু সেই তারিখ পেতে পেতে তারা যে নিঃস্ব হয়ে যাচ্ছে, ঘটি বাড়ি বিক্রি করতে হচ্ছে তাদের, কিন্তু বিচার পাচ্ছে না শেষ পর্যন্ত। আমাদের এই মেয়েটি অভয়া, তার বাবা মা কোথায় না গেলেন, পেলেন কি বিচার কিন্তু পাননি তারা। মনে করছেন তারা বিচার পাননি। অনেক আইন তো রয়েছে সংবিধানে ক্ষেত্রে সেন্ট্রালের হাতে একটা বড় সিবিআই রয়েছে। সে সিবিআই কী করলো শেষ পর্যন্ত? যেখানে সম্মিলিত ধর্ষণ হয়েছে সেখানে একটা লোককে শুধু জেলে পুরে দিল, পুলিশ যা করলো সিবিআই তাই করলো।
সব দেখে বুঝতে পারেন না যে সংবিধান থাকলেও সেটা আমাদের মতো মানুষদের জন্য নয়, সরকারের জন্য। কেন? সরকারের কাছে হাতে এক্সচেকার আছে, তার হাতে টাকা আছে, সে ফটাফট চলে যাচ্ছে লোয়ার কোর্ট থেকে হায়ার কোর্টে বিচার চাইতে। ডিএ দিয়েও সে একই অবস্থা। অবশ্য ডিএ নিয়ে তো আর্থিক ব্যাপার, সেটা তো বলছি না আমি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে গরিব মানুষ কি পাচ্ছে এই গণতন্ত্রে তাদের নির্দিষ্ট অধিকার? পাচ্ছে না। কেন পাচ্ছে না? একটা কথা তো এমনি বলা হয়ে থাকে, জাস্টিস ডিলেড মিনস জাস্টিস ডিনাইড। তো জাস্টিস ডিনাইডই তো হচ্ছে, কারণ ডিলেডও হচ্ছে। সুপ্রিম কোর্ট কী করছে? দিনের পর দিন দিয়ে চলে যাচ্ছেন, ডেটে দিয়ে যাচ্ছেন। কপিল মুনি, মনু সিংভি, এরা সব বড় বড় মনুর মতো সব মুনি ঋষিরা সব রয়েছে, তাদের কাছে টাকা পয়সা খরচ করে শাসক শ্রেণী যাচ্ছে, চলে গিয়ে রেট নিয়ে চলে আসছে। আর এরা কারা? এরা একটা সাধারণ মানুষ, তারা শুধু নীরবে নিভৃতে কাঁদে। বিচারের বাণী নয়, বিচারের চাইতে যাওয়ার সময়, বিচারের পাওয়ার সময় এরা কাঁদছে। কেন কাঁদছে? বংশ পরম্পরায় চলছে সেই কেস, লোয়ার কেস থেকে হায়ার কোর্টে, হায়ার কোর্ট থেকে আরও হায়ার কোর্টে, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে। কি হচ্ছে এই ওভার বিচার? কি হচ্ছে এই ডিএর বিচার? ডিএ পাওয়ার সরকারি কর্মচারীদের ব্যাপার। সব কিছু জায়গায় তো সংবিধান শেষ। সংবিধানের এত পাওয়ার, এত ক্ষমতা, সব শেষ। টাকায় সব শেষ হয়ে যাচ্ছে। কারণ যার হাতে টাকা, সবচেয়ে বেশি টাকা তো আছে এক্সচেকারে, যার কাছে আছে সেই সরকার। সেই যদি না চাস তাহলে তো হবেই এই অবস্থা। তাই হচ্ছে, দেখে যান। লোরকা পারেনি, কিন্তু তবু স্পেনের মানুষজন পেরেছে একটা সময় এইসব শাসকের হাত থেকে রক্ষা পেতে। কিন্তু আমাদের দেশ সে স্পেনের মতো নয় নিশ্চয়ই। আমাদের দেশ, আমরা বলি কালচারাল হাব, কিন্তু স্পেনের মতো নয়। স্পেনের ইতিহাস সম্পূর্ণ আলাদা। সেই স্পেন যেখানে জন্ম হয়েছে, সেই সব কবি সাহিত্যিকদের এবং ভাস্করদের, যারা আজও একভাবেই মানুষের মনে শ্রেষ্ঠ হিসেবে বসবাস করছে, যারা শিল্পকর্ম সম্পর্কে ইন্টারেস্টেড, তারা স্পেনকে বাদ দিয়ে কোনো কথা চিন্তাই করতে পারে না। আর সেই স্পেনেরই কবি ছিলেন এই পেরোদিও গার্সিয়া লোরকা।